নমস্কার, সকল বন্ধুকে প্রণাম জানাই। আমি কনস্টেবল অর্ধেন্দু পট্টনায়ক। আজকে লাইভে আসতে বাধ্য হলাম, যদিও আসার ইচ্ছা ছিল না, কিন্তু তাও লাইভে আসতে বাধ্য হলাম। আশা করি আপনারা আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন আমি এখান থেকেই রোজ লাইভ করি। তো আজকে আমার এসএফি 9th ব্যাটালিয়ানে জয়েন করতে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি। গতকাল দুপুর থেকে আমার ছেলের জ্বর। তো কাল রাত্রির 12টা-1টার দিক থেকে হঠাৎ করে সেই জ্বরের পরিমাণটা 104-এ চলে যায়। এখনও অবধি ছেলের জ্বর নামেনি। তো সকালবেলায় পুরনো প্রেসক্রিপশান ওয়াইজ ওষুধপত্র যেগুলো চলে সেগুলো নিয়ে এলাম। নাহলে সন্ধ্যাবেলায় দিকে হসপিটালে যেতে হবে ডাক্তার দেখাতে, কারণ এখানে ডাক্তারি পরিষেবা অতটা ভালো নয়। সেই জন্য বেশ কয়েকটা কারণবশত মনটা খুব খারাপ, সেটার জন্যই লাইভে এলাম। প্রথমত, আমার যেহেতু নার্ভের মেডিসিন চলে, অনেক কটা সাইকিয়াট্রিক ড্রাগস চলে, আমার ঘুম তো খুব বাজে ঘুম হয়, আমি চট করে উঠতে পারি না। কিন্তু আজ সকালে একটা ফোন পেয়ে আমার ঘুম ভাঙলো। আমার একটি খুবই পরিচিত ভাই, আমরা একসঙ্গে ডিউটিও করেছি, তার মায়ের বিগত বেশ কয়েক মাস ধরে খুব খারাপ অবস্থা। তো ফলতা বিধানসভায় যে নির্বাচনটা আবার হবে, সেই নির্বাচনের ডিউটি তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, জানা সত্ত্বেও যে তার মা অসুস্থ, যে কোনো মুহূর্তে কিছু হতে পারে। তো সে ডিউটি চলে গেছে, কিন্তু তার মায়ের অবস্থা খুবই খারাপ হতে সে ডিপার্টমেন্টের বহু জায়গায় করানো হয়েছে, কেউ কোনো রকম সদুত্তর দেয়নি, যে কারণের জন্য সে বাধ্য হয়ে আমায় ফোন করেছে কি করা যায়। আমি তখন তাকে যেটা নিয়ম বলে দিলাম যে তার মাকে নিয়ারেস্ট কোনো ডাক্তার দেখিয়ে বা হসপিটালে দেখিয়ে সেই কাগজপত্র নিয়ে লোকাল থানায় গিয়ে একটা মেসেজ করাতে, যেখানে ওর ডিউটি রয়েছে এবং যেটা ওর হেডকোয়ার্টার 1st ব্যাটালিয়ন, দু জায়গাতেই। তো তারপরে আর খবর আমি নিইনি, কারণ ওর মানসিক অবস্থা কী আমি জানি। যতক্ষণ না ও বাড়িতে গিয়ে নিজের মায়ের কাছে পৌঁছাবে ততক্ষণ অবধি ওর মানসিক অবস্থা এরকমই থাকবে। এটা যেমন খুবই বেদনাদায়ক, অ্যাজ এ পুলিশ পার্সন আমার সঙ্গেও এরকম ঘটনা হয়েছে 2020 সালে আমার মায়ের স্ট্রোক হয়েছিল। তো আমার ছুটির দরকার, আমাকে ডিউটি পাঠানো হচ্ছে, বলছে ছুটি ছাড়া যাবে না। তো আমি জিদ ধরে বসেছিলাম লাস্ট অবধি। আমার মায়ের স্ট্রোক হয়েছে সকাল বেলা 1টার দিকে, আমাকে রাত্রিবেলায় 9টায় বলা হচ্ছে তুমি যাও এখন। তো এগুলো পুলিশের ক্ষেত্রে খুব কমন কালচার, এরকমভাবেই অত্যাচারিত হই আমরা নিম্ন শ্রেণী। আরেকটি যে কারণে লাইভে আসা, আমার মা কয়েকদিন আগে আমাকে আমার এক মাসিকে দিয়ে ফোন করিয়ে বলেছিল এসব লাইভ করার কি দরকার, মান সম্মান নিয়ে খেলাখেলি হচ্ছে, এই সেই, কোয়ার্টারে থাক, নিজে ভালো মতন থাক। তো আজ আবার সে সেই ডিআইজিএপি অফিসে, এসএফি 1st ব্যাটালিয়ন ব্যারাকপুরের, সেখানে গেছে, সঙ্গে কোনো একজন মহিলাকে নিয়ে গেছে, গিয়ে সেখানে আমার নামে আবার কমপ্লেন করছে। আমার কাছে সব কিছুরই খবর আসে, কারণ আপনাদের মতো অনেকেই আমার হিতৈষী আছে যারা খবরগুলো আমাকে দেয়। তো আমার মায়ের কথাটা আজকে বললাম কেন, আমার কাছে বেশ কিছু কল রেকর্ডিংও আছে, যদি আপনাদের সঙ্গে শেয়ার করি মা ওয়ার্ডার প্রতি আপনাদের ভক্তি উঠে যাবে, তাই শেয়ার করতে চাই না। যেখানে বলা হয়েছে যে তোরও একটা সন্তান আছে, দেখবি তার কি হয়, তাকে নানা রকমের অভিশাপ দেওয়া হয়েছে। তো আজকে আমার ছেলেটা কাল রাত থেকে অসুস্থ, আমার ডিপার্টমেন্টের তো কোনো সহানুভূতি কোনো দিনই আমি কেন কারুর প্রতিই ছিল না, থাকবে না। তো আমি আজকে জয়েন করতে পারলাম না, তার জন্যও আমার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হবে, এগুলো থাকবেই। কিন্তু আমার শিশুটা আমার কাছে অগ্রগণ্য, আশা করি আপনাদের সবার কাছেই তাই, যে কারণে আমি জয়েনিংয়ের থেকে বেশি তার দ্রুত আরোগ্য কামনা করছি, বা তাকে সুস্থ করার জন্য যেটুকুনি আমার করণীয় আমি সেটা করছি। একটি ভাই আমাকে আমার লাইভে একটি কমেন্ট করেছে, সেও পুলিশ কর্মচারী, যে দাদা আমাদের পোস্টিংয়ের ব্যাপারে কথা বলা হোক। তো পোস্টিংয়ের ব্যাপারে আমি বিগত ভিডিওগুলোতেও বলেছি, আজও আবার নতুন করে বলছি তার অনুরোধে। আমাদের পোস্টিং বাড়ি থেকে অনেক দূরে করে দেওয়া হয়।
একটা প্রাইভেট কর্মজীবী দাদা আমার পোস্টে লিখেছে যে আমাদের প্রাইভেট কর্মী, আমরা যে ফার্মে চাকরি করি, আমাদেরকে প্রাইভেট ফার্ম থেকে কমসে কম ফ্যামিলির সঙ্গে সমস্ত কিছু শেয়ার করার বা থাকার সুযোগ দেওয়া হয়, ফ্যামিলির সুবিধা অসুবিধা দেখতে দেওয়া হয় একটা কারণেই, কারণ ফ্যামিলির সঙ্গে থাকতে পারলে তারা আরও বেশি এফোর্ট দিয়ে কাজটা করতে পারবে, ফ্যামিলির সুখে দুঃখে দাঁড়াতে পারলে তারা বেশি এফোর্টলি কাজ করতে পারবে। কিন্তু সরকারি কর্মী তথা পুলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা ভাবাই হয় না, এটা বলাই হয় না। তো আমরা দলিতই থাকবো। জানি না বর্তমান সরকার বেশ কয়েকটা স্টেপ যে নিয়েছে, আর.জি. কর কাণ্ড নিয়ে হোক, হসপিটাল নিয়ে হোক, বা অন্য যে কোনো জিনিস নিয়েই হোক, আমার এই আওয়াজটা তাদের কাছে পৌঁছাবে কি না, তারা ন্যায় বিচার আমাকে বা আমার মতন নিম্ন শ্রেণীর যারা পুলিশ কর্মচারী তাদের দিতে পারবে কি না, বা কবে দেবে আমার জানা নেই। কিন্তু এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। একজনের মা অসুস্থ, তাকে ডিউটি পাঠিয়ে দেওয়া হলো, ডিউটি করার আরও ছেলে ছিল, কিন্তু তাকেই ডিউটি পাঠিয়ে দেওয়া হলো। আজকে আমার মা আমার নামে মিথ্যে অভিযোগ করে যাচ্ছে, হ্যাবিচুয়াল অফেন্ডার। এখন একজন ভদ্রলোক লাইভটা দেখছেন, যিনি সেই কালপিটগুলোর মধ্যে একজন, নাম সুদীপ মুখার্জি, ASI-AB SFB ফার্স্ট ব্যাটালিয়ান আরও অফিস। তো লাইভটা দেখছেন উনি। স্যার ভালো থাকবেন, আপনাদের জন্যই আজকে আমার এই অবস্থা। আমার মাকে নিয়ে এখনও আপনারা গোল টেবিল বৈঠক করে যাচ্ছেন, এখনও আজকেও আমার মাকে ডেকেছেন, যেখানে হোক নিয়ে যাবেন, কিন্তু আমার জন্য কোনো দিন এইটুকুনি করার আপনাদের প্রয়োজন মনে হয়নি। তো খুবই ভালো কথা, দরকার নেই করার, কেউ না কেউ করবে। কালকে একজন লেডি ASI আসানসোলে অন্ডাল থানার অন্তর্গত এক জায়গায় ডিজেল চুরি হচ্ছিল, বিক্রি হচ্ছিল। তো সেটা উনি আটকানোর সঙ্গে সঙ্গে যারা ওই 2 নম্বরিটা করছিল তারা বলে লোকাল থানার সঙ্গে আমাদের মাসোহারা আছে, এবং ওসির নাম নিয়ে বলে তিনি আমাদের এই বিষয়ে জানেন এবং হেল্প করেন। তো ওসি তাকে সঙ্গে সঙ্গে ওনার ডিউটি থেকে সরিয়ে হেল্প ডেস্কে বসিয়ে দেন। উনি মাননীয় কমিশনার মহাশয়ের কাছে এবং মাননীয় মন্ত্রী বিধায়িকা আমাদের অগ্নিমিতা পালের কাছে কমপ্লেন করেন এবং সেটির কুইক অ্যাকশান হয়। আমিও এরকম প্রচুর কমপ্লেন আমাদের আর্মড ফোর্সের হেড DIG AP সাহেবের কাছে করেছি, কিন্তু কোনো সদুত্তর পাইনি। খুব ভালো লাগলো আমাদের ওই ASI দিদিকে, খুবই অভিনন্দন জানাচ্ছি যে উনি প্রতিবাদ করে উনি সার্থক হলেন, ওনার প্রতিবাদে সাড়া দিলেন উচ্চপদস্থ আধিকারিকরা। তো আমাদের পোস্টিংগুলো যদি আমাদের বাড়ির 40-50 কিলোমিটারের মধ্যে হয়ে যায়, তাহলে আমরা বাড়ি দেখে নিজের ডিউটিটা সঠিকভাবে করতে পারি। যেখানে আমাদের ডিস্টেন্স কভার আপ করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, একটা ইমার্জেন্সি ডিউটি হলেও যে কেউ পৌঁছে যেতে পারবে। তো সবসময় ব্যারাকে তাকে শুয়ে বসে থাকতে হবে না, বা 10 দিন 15 দিন অন্তর তাকে বাড়ি ছাড়া হবে, এরকম ঘটনা হবে না, বা ছাড়াই হবে না, তুমি তোমার ছুটি নাও তবে বাড়ি যাও, যেগুলো হয়েছে আমার সঙ্গে, অনেকের সঙ্গেই হয়। তো 40-50 কিলোমিটারের মধ্যে হলে সে তার ডিউটিটা করে বাড়ি চলে যেতে পারবে, তাকে পরবর্তী ডিউটি শোনালে সে আরাম করে নিজের ডিউটি ধরে নিতে পারবে। আর বাড়ি যদি কেউ, নিজের ফ্যামিলিকে যদি কেউ দেখতে পারে প্রকৃতপক্ষে, তাহলে তাকে যতই ডিউটি করানো হোক সে কোনো সময় ক্লান্ত হয় না। তো এটা কিছু লোক বোঝেন না, কোনো দিন বুঝবেও না। তারা খালি নিজেদের ক্ষমতার বড়াই করতে ব্যস্ত, কারণ তারা কাউকে ওয়াইলিং করে বা যেভাবে হোক নিজেরা কোয়ার্টার নিয়ে নেয়, বা কোথাও কোনো রকম একটা সুবিধা করে নেয় নিজের মতন দিয়ে, সেখানেই দীর্ঘদিন ধরে সেই অফিসেই দীর্ঘদিন ধরে খাটছে, আর নিজের সর্বস্ব ক্ষমতা দিয়ে নিচুতলার কর্মীদেরকে পদদলন করছে, আর উঁচুতলার কর্মীদেরকে ওয়াইলিং করে যাচ্ছে, যাতে নিজের সুবিধাটা পাওয়া যায়। কিন্তু ঈশ্বর দেখছেন, ঈশ্বর কোনো দিন কাউকে ক্ষমা করেনি। আজকে যদি কেউ বিশ্বাস করেন জ্যোতিষে, তাহলে গত বছর ডিসেম্বর থেকে অনেক জ্যোতিষ অ্যানালাইজ করে দিয়েছিল যে এবছর TMCর সরকার হবে না। তো জ্যোতিষটা গ্রহ নক্ষত্র নিয়েই হয়, তার মানে ঈশ্বরের অস্তিত্বকে নিয়েই জ্যোতিষশাস্ত্র।
তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ঈশ্বর সরকার চেঞ্জ করতে পারে, তাহলে যারা ক্ষমতার দলায় করে তাদেরকেও চেঞ্জ করতে বা তাদের শাস্তি দিতে ঈশ্বরের সময় লাগবে না, শুধু সঠিক সময়ের অপেক্ষা। কারণ ঘড়া পূর্ণ হতে হয় তো পাপের, সে ঘড়া না পূর্ণ হওয়া অবধি কেউ শাস্তি পায় না। যাই হোক, আমার মা আজকে গেছেন আবার নতুন করে কোনো কমপ্লেন বা আবার নতুন করে কোনো গোলটেবিল বৈঠক হবে, আবার আমার এগেনস্টে কোনো ষড়যন্ত্র হবে। আমার মায়ের সঙ্গে একটি নতুন মহিলাকে দেখা যাচ্ছে, যাকে এর পূর্বে কখনো দেখা যায়নি। তো আমার দাদার তো টিল ডেট আর কোনো বিয়ে হয়নি। তো আমার দাদা কি আবার নতুন করে কারোর প্রেমে জড়িয়েছে? কারণ অনেক ক্ষেত্রেই, মানে অনেক ক্ষেত্রে না, অনেকবারই আমার দাদা তার ডিভোর্স না হওয়া সত্ত্বেও প্রেমে জড়িয়েছে, আবার জড়িয়েছে হয়তো, তাকে দিয়েই পাঠাচ্ছে, কারণ তাকে কেউ চেনে না, যারা দেখেছে বলছে। আর দ্বিতীয়ত, আমার দাদা যখন আমার মাকে আর ছেলেকে হসপিটালে ডাক্তার দেখাতে নিয়ে যেতাম, একসঙ্গে নিয়ে গেলে কম খরচে হবে আপ ডাউনটা, তখন আমার দাদা ছুটি পেত না। এখন আমার দাদা ছুটি পেয়ে যায় তার কাজের কর্মস্থল থেকে। একটা ওষুধের দোকানে কাজ করে, একটা ডক্টর ক্লিনিকে পারুলিয়াতে। সেখান থেকে তখন তাকে নাকি ছুটি দেওয়া হতো না, এখন তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। সে বাড়িতে থাকতে পারে, কারণ আমার বাড়িতে 8-9টা কুকুর আছে, তাদেরকে দেখাশোনার জন্য সে এখন মাঝে মাঝেই ছুটি পেয়ে যায়। আর আমার মা আমার এগেনস্টে ষড়যন্ত্র করার জন্য এদিক ওদিক ছুটতে পারে। তো জ্বালা যন্ত্রণা সবার আছে, থাকবে। জাস্ট আপডেট দেওয়ার জন্য আমি এসেছিলাম যে আজকে আমি জয়েন করতে যেতে পারিনি। অনেক কটা কথাই বলে ফেললাম। যে ভাইটির মা অসুস্থ বলে আজ সকালে আমার কাছে প্রথম ফোনটা আসে, তার মার দ্রুত আরোগ্য কামনা করি। আমার নিজের ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আপনাদের কাছে সেইটুকুনি আশীর্বাদ কামনা করে উঠি। আর সর্বোপরি বলতে চাই এটাই, যে পুলিশ খারাপ হয় না, খারাপ হতে চাই, নিজেদের প্রোটেস্ট জারি রাখো। আওয়াজ না তুললে আওয়াজ দমিয়েই দেওয়া হবে। যদি শুধু ফার্স্ট ব্যাটালিয়ানের কথা বলি, এসএপি ফার্স্ট ব্যাটালিয়ান ব্যারাকপুর, সেখানে বিগত যদি এসএপি ফার্স্ট ব্যাটালিয়ান ব্যারাকপুরের কথা বলি, সেখানে বিগত 2-3 বছরে যা যা দুর্নীতি ঘটেছে তার শুধু তদন্তটুকুনি হয়, কোনো এভিডেন্স কালেক্টেরও দরকার নেই। জাস্ট তদন্ত, কি হয়েছে, কেন হয়েছে, আর জিজ্ঞাসাবাদ যার সঙ্গে হয়েছে আর যারা করেছে, এইটুকুনি যদি হয়, তাহলে এসএপি ফার্স্ট ব্যাটালিয়ানের অনেকের চাকরি বিপদে পড়ে যাবে। সেটা তারা জানেন, যে কারণে তারা উচ্চপদস্থ আধিকারিকদের কাছে আমাদের আওয়াজ পৌঁছাতে দেন না, এবং যেন তেন প্রকারে মাননীয় অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুজিত কুমার দাস মহাশয়কে দিয়ে উচ্চ আধিকারিকদের সেইভাবে হাত করে রাখার চেষ্টা করেন, যাতে তিনি ফোর্সের এগেনস্টে কথা বলেন। ফোর্স ইন দ্য সেন্স কনস্টেবল টু বিলো র্যাঙ্ক, তাদের এগেনস্টে কথা বলে। আর পুলিশ ডিপার্টমেন্টের র্যাঙ্ক ফাইল বড় জিনিস। উচ্চপদস্থ আধিকারিক যখন তোমার নামে কোনো কথা বলে দিয়েছে, তুমি বাজে, তো তুমি বাজে, ইনভেস্টিগেশন করার দরকার নেই বা তাকে যাচাই করার দরকার নেই সে ভালো না বাজে। তো এটা ফার্স্ট ব্যাটালিয়ানের কালচার। যে ছেলেগুলোর সঙ্গে বিগত দিনে এরকম অন্যায় অবিচার হয়েছে, তারা আমার সঙ্গে সাবলীলভাবে কথা বলছে এখন। নর্থ বেঙ্গলেরও কিছু ঘটনা গল্পের মাধ্যমে আপনাদের বলেছি, সুন্দরবনেরও কিছু ঘটনা বলেছি। ইভেন চোখের সামনে দেখেছি, যখন আমি ওদিকে ডিউটিতে গিয়েছিলাম, একটি ছেলে পিওর মাতাল হয়ে যায়, তার ফ্যামিলির সঙ্গে তাকে ঠিকঠাক দেখা করতে দেওয়া হয় না বলে। আর যেদিন সে তার ম্যানেজে বাড়ি যাবে, যেদিন তাকে একদিনের জন্য ছাড়া হতো, তার 2 দিন আগে থেকে সে মদ খাওয়া পুরো বন্ধ করে দেয়। এরকম বহু নজির রয়েছে, যেগুলো আপনারা পাবলিক হিসাবে চোখে দেখেন কিন্তু কিছু বলতে পারেন না। তো কষ্টটা বুঝুন, আমাদের নিচুতলার কর্মীদের সাহায্য করুন। আপনারাও ভালো থাকুন, আমরাও ভালো থাকি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। আর একটাই কথা বলবো, ভিডিওগুলো শেয়ার করুন কাইন্ডলি, যাতে উচ্চপদস্থ আধিকারিক তথা মাননীয় হোম মিনিস্টার, মাননীয় চিফ মিনিস্টার, এদের কাছে আমাদের নিচুতলার আওয়াজটা পৌঁছায়। হাত জোর করে বিনম্র নিবেদন সবার কাছে, যাতে নিচুতলার পদদলনটা বন্ধ হয়। আমাদের প্রতি এইটুকুনি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। আমরা নিচুতলার পুলিশ কর্মীরা সবসময় পাবলিকের সঙ্গেই থাকতে চাই, পাবলিকের কাজই করতে চাই, কিন্তু আমাদের করতে দেওয়া হয় না। দয়া করে ভিডিওগুলো শেয়ার করুন, খুবই উপকৃত হব। অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী একটা টপিকস নিয়ে আমি কথা বলতে আসবো।
সেটা হলো পুলিশের ইউনিফর্ম। সেটা নিয়ে অনেক বক্তব্যই আছে পুলিশ ইউনিফর্ম নিয়ে। তো সেটাতেও উচ্চপদস্থ আধিকারিকদের কতটা সিরিয়াস হওয়া উচিত, তারা সিরিয়াস নয়, তার পেছনের কারণ তো আমার জানা নেই যে তারা কেন সিরিয়াস নয় পোশাক নিয়ে। কিন্তু কি কি সমস্যা হয় এই পোশাকের জন্য সেটা নিয়ে একটা লাইভ করব। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।